আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদের বাজেট অধিবেশন শুরুর প্রাক্কালে আজ এক সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার। প্রধানমন্ত্রী বলেছেন তাঁর সরকার এমন এক দেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে বর্তমান ও ভবিষ্যৎ দুই প্রজন্মেরই নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক এবং রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিজের কম্পিউটারাইজেশন প্রকল্পের সূচনা করবেন। ভারতে অর্থনৈতিক বিকাশ হার টানা ৩ বছর ৭% ওপরে রইল। ওমানের মাস্কাটে FIH হকি 5S বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। সংসদের বাজেট অধিবেশনের প্রাক্কালে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার। উভয় সভার কাজ সুষ্ঠুভাবে চালাতে সব দলের সদস্যদের সহযোগিতা নিশ্চিত করতেই এই বৈঠক। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন দিল্লিতে লোকসভা ও রাজ্যসভার নেতাদের সঙ্গে এই বৈঠক করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের মধ্যে দিয়ে আগামী 31শে জানুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে, চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করবেন। রাজ্যসভার 56টি আসনে আগামী 27শে ফেব্রুয়ারি ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশন গতকাল এ সংক্রান্ত নির্ঘণ্ট ঘোষণা করে জানিয়েছে 8ই ফেব্রুয়ারি এজন্য বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। পরের দিন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি সেগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 20শে ফেব্রুয়ারি। 27শে ফেব্রুয়ারির বিকেলেই ফল ঘোষণা করা হবে। উল্লেখ্য, উত্তরপ্রদেশের 10টি, মহারাষ্ট্র ও বিহারের 6টি, পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশের 5টি, গুজরাট ও কর্ণাটকের 4টি, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান ও ওড়িশার 3টি, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, হরিয়ানা ও হিমাচল প্রদেশের 1টি করে আসনে ভোট নেওয়া হবে। 15টি রাজ্যের এই 56 জন সাংসদের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে এপ্রিলে। এর মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ভূপেন্দ্র যাদব, পুরুষোত্তম রূপালা, মনসুখ মান্ডাভিয়া, ধর্মেন্দ্র প্রধান, নারায়ণ রানে, রাজীব চন্দ্রশেখর, এল মুরুগান, ভি মুরলীধরন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। পশ্চিমবঙ্গ থেকে যে 5 সাংসদের মেয়াদ শেষ হচ্ছে তারা হলেন শান্তনু সেন, নাদিমুল হক, আবির রঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী এবং অভিষেক মনু সিংভি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জ জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে, তবে এগুলি অবশ্যই স্বাস্থ্যকর হতে হবে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে পরীক্ষা পে চর্চার 7ম সংস্করণে গতকাল পড়ুয়া শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষার্থীদের নিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পরামর্শ দেন তিনি। শ্রী মোদী বলেন, ছাত্রছাত্রীদের সামনে আসা চ্যালেঞ্জগুলির সঙ্গে অভিভাবক এবং শিক্ষকদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। যে কোনো ধরনের মানসিক চাপ সহ্য করার জন্য শিশুদের আরও সহনশীল করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে প্রধানমন্ত্রী মনে করেন। পাঠ্যক্রমের বাইরেও ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যে সুদৃঢ় বন্ধন গড়ে ওঠার প্রয়োজনীয়তার উপর জোর দেন শ্রী মোদী। শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী সুষম খাদ্যাভ্যাস এবং যোগব্যায়ামের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, সুস্থ শরীর সুস্থ মনের চাবিকাঠি। পর্যাপ্ত ঘুমও অপরিহার্য। প্রযুক্তির সুবিধা কাজে লাগানোর কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। खाना खाते समय डाइनिंग टेबल पर कोई इलेक्ट्रॉनिक गैजेट नहीं होगा, मतलब नहीं होगा। सब लोग खाना खाते समय गप्पे मारेंगे, बातें करेंगे। घर के अंदर मैंने पहले भी कहा है या दोबारा कहता हूँ, नो गैजेट जोन, कि भाई ये कमरे में कोई गैजेट की एंट्री नहीं, हम बैठेंगे, बातें करेंगे, गप्पे मारेंगे। परिवार के अंदर वो उष्मा का वातावरण उसके लिए जरूरी है। तीसरा, हम हमारे खुद के लिए भी अब टेक्नोलॉजी से हम बच नहीं सकते हैं। टेक्नोलॉजी को बोझ नहीं मानना चाहिए, टेक्नोलॉजी से दूर भागना नहीं चाहिए। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার এমন এক দেশ গঠনে সচেষ্ট যেখানে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম সঠিকভাবে তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে। সংকল্প দৃঢ় হলে সিদ্ধান্ত গ্রহণও সহজ হয়। বিজেপির 10 বছরের শাসনকালে 25 কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন বলে তিনি জানান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, যুব সমাজের নেতৃত্বে ভারত উন্নত রাষ্ট্রের তকমা অর্জন করবে। পরীক্ষা পে চর্চা কর্মসূচি এক গণ আন্দোলনে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। बच्चों के सामने सबसे जो एक चुनौती रहता है परीक्षा। प्रधानमंत्री जी कहते हैं परीक्षा की परीक्षा ले डालो, निडर होके, कॉन्फिडेंट होके हमारे अंदर ऐसा ही मोटिवेशन आए कि हम परीक्षा को हराएं, परीक्षा को विजय बनाएं, तभी तो 2047 में विकसित भारत होगा।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক এবং রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিজের কম্পিউটারাইজেশন প্রকল্পের সূচনা করবেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রক জাতীয় সমবায় উন্নয়ন নিগম এনসিডিসির সঙ্গে যৌথভাবে এই প্রকল্প হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং অমিত শাহর তত্ত্বাবধানে সমবায় মন্ত্রক সহকার সে সমৃদ্ধির বাস্তবায়ন এবং কোটি কোটি কৃষককে সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বরিষ্ঠ আধিকারিক, সমবায় দপ্তরের সচিব, সমবায় সমিতির রেজিস্ট্রার সহ প্রায় 1200 জনেরও বেশি প্রতিনিধি আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভারত ও সৌদি আরবের মধ্যে যৌথ সামরিক মহড়া সাদার তানসিক গতকাল রাজস্থানে শুরু হয়েছে। সেনাবাহিনীর 45 সদস্যের একটি করে দল দুদেশের প্রতিনিধিত্ব করছে বলে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। 10 ফেব্রুয়ারি পর্যন্ত মহড়া চলবে। দুদেশের সেনাবাহিনীর মধ্যে সর্বোত্তম অনুশীলনগুলির বিনিময়, পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বাড়ানোই এই মহড়ার লক্ষ্য। প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা এবং ভারত সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে এই মহড়া গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে। প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে দুদিনের সফরে আজ ওমান যাচ্ছেন। সফরকালে তিনি সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের মহাসচিব ডক্টর মোহাম্মদ বিন নাসির বিন আলী আল জাবির সঙ্গে দ্বাদশ যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটির বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন। দ্বিপাক্ষিক আলোচনায় দুদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে পর্যালোচনা করবেন আরামানে। ভারত ওমান সম্পর্ক আরও জোরদার করতে শিল্পক্ষেত্রে সহযোগিতার মতো নতুন দিকগুলি নিয়েও তাদের আলোচনা হবে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় করবেন দুই নেতা। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পড়ুয়া বিবেক সাইনির ঘৃণ্য এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আটলান্টার কনসুলেট জেনারেল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে শেয়ার করা এক বার্তায় তিনি এই ঘটনার কড়া নিন্দা জানান। কনসুলেট বলেন, ঘটনার অব্যবহিত পরেই বিবেক সাইনির পরিবারের সঙ্গে তারা যোগাযোগ করেন। তার দেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সব ধরনের সহায়তামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে জর্জিয়া প্রদেশের লিথুনিয়া শহরে সাইনি এক গৃহহীন মাদকাসক্তকে সাহায্য করছিল। ওই ব্যক্তি 25 বছর বয়সের ভারতীয় পড়ুয়াকে নৃশংসভাবে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতে অর্থনৈতিক বিকাশ হার টানা 3 বছর 7% ওপরে রইল। অর্থনৈতিক বিষয়ক দপ্তরের জানুয়ারি মাসের এক সমীক্ষায় এই তথ্য প্রকাশিত হয়েছে। স্থিতিশীল আর্থিক বিকাশ সুনিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতির প্রেক্ষিতেই এই সাফল্য বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। গত 10 বছরে অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের অগ্রগতির ধারাবাহিকতা বজায় থাকার কথাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। 2014 সাল থেকে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের ফলে অর্থনীতির মূল ভিত্তি আরও মজবুত হয়েছে বলেও এতে প্রকাশ পেয়েছে। আর্থিক ক্ষেত্রে মহিলাদের উন্নয়নের বিষয়টিও রিপোর্টে তুলে ধরা হয়েছে। পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে, পিএম জনধন যোজনায় 2015-16 আর্থিক বছরে যেখানে 53% মহিলার ব্যাংক অ্যাকাউন্ট ছিল, 2019 থেকে 21-এর মধ্যে তা বেড়ে হয়েছে 78.6%। শিক্ষা, শ্রম সহ সমস্ত ক্ষেত্রেই মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে বলেও রিপোর্টে জানা গেছে। অর্থ তছরূপ মামলায় জড়িত থাকার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির একটি দল গতকাল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নতুন দিল্লির বাসভবনে অভিযান চালায়। যদিও সে সময় শ্রী সোরেন বাড়িতে ছিলেন না। গত সপ্তাহে তদন্তকারী সংস্থা 31 তারিখের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার জন্য সমন জারি করে। আগামী 31 তারিখ তিনি ইডির দপ্তরে হাজিরা দেবেন বলে সূত্রের খবর। এদিকে বিহারে জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলায় ইডি গতকাল আরজেডির প্রধান লালু প্রসাদ যাদবকে প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে। মেয়েকে সঙ্গে নিয়ে সকাল 11টা নাগাদ লালু প্রসাদ ইডির দপ্তরে পৌঁছন। একই মামলায় সিবিআই এর পেশ করা চার্জশিটের ওপর ভিত্তি করে ইডি তদন্ত শুরু করেছে। সরকার 1967 সালের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ইউএপি এর আওতায় স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া সিমিকে আরও 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। এর আগে 2019 সালের জানুয়ারিতে এই সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করতে পারে এ ধরনের কাজে সিমির জড়িত থাকার প্রমাণ মিলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল পশ্চিম এশিয়ার চলতি পরিস্থিতি নিয়ে ইসরায়েলের বিদেশমন্ত্রী কাৎসের সঙ্গে কথা বলেন। সামাজিক মাধ্যমে শেয়ার করা এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, এ ব্যাপারে ভারতের দৃষ্টিভঙ্গি, পর্যবেক্ষণ এবং স্বার্থ নিয়ে কাৎসের সঙ্গে তাঁর কথা হয়েছে। সুদান এবং দক্ষিণ সুদানের সীমান্ত বরাবর আবেই অঞ্চলের মালিকানাকে কেন্দ্র করে বিবাদের জেরে নারী ও শিশুসহ 50 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরাও রয়েছেন বলে রাষ্ট্রসংঘ জানিয়েছে। আহত 64 জন। সীমান্ত বিরোধকে কেন্দ্র করে 3 বছর ধরে চলা সংঘর্ষের এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। ওমানের মাসকাটে এফআইএইচ হকি 5S বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30টায়। গতকাল পুল বির তৃতীয় তথা শেষ ম্যাচে ভারতীয় পুরুষ দল জামাইকাকে 13-0 গোলে হারিয়ে দেয়।
চোটের কারণে কেএল রাহুল ও রবীন্দ্র জাডেজা ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্ট খেলবেন না। বিসিসিআইয়ের তরফে গতকাল এক বিবৃতিতে জানানো হয়েছে, হায়দ্রাবাদের প্রথম টেস্টের চতুর্থ দিনে জাডেজা হ্যামস্ট্রিংয়ে চোট পান, কেএল রাহুল ডান পায়ের উরুতে চোট পান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাজেট অধিবেশন শুরুর প্রাক্কালে আজ এক সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক এবং রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিসের কম্পিউটারাইজেশন প্রকল্পের সূচনা করবেন। খবর শেষ হলো।